তো কিভাবে এই ফান্ড ম্যানেজাররা আপনাদের হার্ড আর্ন মানি ম্যানেজ করেন, রিস্ক ম্যানেজ করে, একটু বোঝা যাক। আপনি আপনার হার্ড আর্ন মানি কোনো মিউচুয়াল ফান্ডে ফান্ড ম্যানেজারকে দিয়ে দিয়েছেন। ফান্ড ম্যানেজার তো শুধু আপনার টাকা ম্যানেজ করছে না, আপনাদের মতন সবার টাকা নিয়ে ওনার কাছে একটা পুল তৈরি হয়েছে, সেই টাকাটা উনি ম্যানেজ করবেন ওনার ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে। কীরকম ইনফ্রাস্ট্রাকচার ব্যাক এন্ডে কাজ করে? ফান্ড ম্যানেজার কিন্তু পুরো টাকাটা একা হাতে ম্যানেজ করেন না, ওনারও কিন্তু একটা টিম আছে ওই ডক্টরের অ্যাসিস্ট্যান্টের মতন। এখানে ওনাকে যিনি অ্যাসিস্ট করে বা যারা অ্যাসিস্ট করে তাদের বলা হয় রিসার্চ অ্যানালিস্ট। আজকের তারিখে আমাদের ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে প্রায় 6000টা কোম্পানি লিস্টেড আছে। ফান্ড ম্যানেজার প্রথমেই তার যারা অ্যাসিস্ট্যান্ট তাদের বলে দিল, ভাই দেখো এখানে 6000টা কোম্পানি আছে, ঠিক আছে, বাট আমরা সব কটা নিয়ে ভাববো না, ওই 6000টার মধ্যে আমরা আমাদের স্কিমের অবজেক্টিভ অনুযায়ী টপ 250তে ফোকাস করব। তাহলে এমনিতেই তলার ছোটো কোম্পানিগুলো বাদ হয়ে গেল। আপনার ইনভেস্টমেন্ট টপ 250 কোম্পানিতে ইনভেস্টেড হবে। ইনভেস্টমেন্টের রিস্ক বাড়লো না কমলো? ফিল্টারিং হলো না? হয়ে গেল। সেকেন্ড, ফান্ড ম্যানেজার কী করলেন, বললেন তোমরা 5 জন রিসার্চ অ্যানালিস্ট আছো, আমি তোমাদের প্রত্যেককে 50টা কোম্পানি ভাগ করে দিলাম। তোমরা প্রত্যেকে এই 50টা কোম্পানির প্রত্যেক কটা ইন্ডিভিজুয়াল কোম্পানিকে ডিপ স্টাডি করো, যা যা করার দরকার, ডু এভরিথিং। কোম্পানির ব্যালেন্স শিট দেখো, প্রফিট অ্যান্ড লস দেখাও, দেখো কোম্পানির প্রোডাক্ট সার্ভে করো, কাস্টমার ভিজিট করো, এমপ্লয়ীদের সাথে কথা বলো, প্রোডাকশন ম্যানেজারের সাথে কথা বলো, রেসপেক্টিভ মিনিস্টারের সাথে কথা বলো, যা যা করার দরকার ডু এভরিথিং। কারণ আমরা পাবলিকের হার্ড আর্ন মানি ম্যানেজ করছি, কোনো অপশান ছাড়বে না, যা যা করার দরকার ডু এভরিথিং করে প্রত্যেকে তোমাদের ওই 50টা ভাগের কোম্পানি থেকে আমাকে 10খানা করে কোম্পানি শর্ট লিস্ট করে দেবে যেখানে আমাদের ইনভেস্টমেন্ট করা লজিক্যাল বলে মনে করছো। প্রত্যেকে ফিল্ডে নেমে গেল, তারা তাদের অ্যানালাইসিস করলো, করে 5 জন রিসার্চ অ্যানালিস্ট 50টা কোম্পানির রিপোর্ট শর্ট লিস্ট করে ফান্ড ম্যানেজারের হাতে তুলে দিল। বলে স্যার আমরা আমাদের স্টাডি অনুযায়ী এই 50টা কোম্পানিকে শর্ট লিস্ট করেছি এবং তার এগেনস্টে এই হচ্ছে তার নোটস বা রিসার্চ রিপোর্ট। ফান্ড ম্যানেজার তাদের থেকে জ্ঞানী ব্যক্তি, তিনি ওই রিপোর্টগুলো আবার রিভিউ করলেন, করে ওর মধ্যে থেকে 5টা কোম্পানিকে উনি ড্রপ করে দিলেন। বলেন আমার মনে হচ্ছে এই 5টা কোম্পানিতে একটু বেশি রিস্ক হয়ে যাবে, এগুলোকে বাদে রাখো, আমরা এই 45টা কোম্পানি নিয়ে এগোবো। ওই 45টা কোম্পানির রিপোর্ট নিয়ে তিনি যাবেন তার যে বস আছে চিফ ইনভেস্টমেন্ট অফিসারের কাছে, কারণ চিফ ইনভেস্টমেন্ট অফিসার যতক্ষণ না সই করে দেবে ততক্ষণ পর্যন্ত 1 টাকাও মার্কেটে ইনভেস্টমেন্ট করা যাবে না। চিফ ইনভেস্টমেন্ট অফিসার আবার কি করলেন, ওই রিপোর্টগুলোকে রিভিউ করে তার থেকে 5টা কোম্পানি ড্রপ করে দিলেন, করে 40টা কোম্পানিতে আপনাদের হার্ড অ্যান্ড মানি ইনভেস্টমেন্ট করার পারমিশন দিলেন। নাও টেল মি, এভাবে যদি লেয়ার ওয়াইজ ফিল্টারিং হতে হতে এগোয় তাহলে আপনাদের হার্ড অ্যান্ড মানির ইনভেস্টমেন্ট যে করা হচ্ছে তার রিস্ক বাড়লো না কমলো? জোর গলায় কমলো। আর ফাইনালি ফান্ড ম্যানেজার এবং তার টিম এই ইনভেস্টমেন্টটা করে দিয়ে কিন্তু তারা ঘুমিয়ে পড়ে না, তারা প্রতি মুহূর্তে ওই যে চারিদিকে মনিটরিং রিপোর্টের সিস্টেম থাকে সেগুলোকে মনিটর করে চলে। কোথাও কোনো এক মুহূর্তে তাদের যদি মনে হয় যে স্টাডির উপরে বেস করে তারা এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেছিলেন কোম্পানি সেই প্রপার ট্র্যাকে কাজ করছে না, সঙ্গে সঙ্গে তিনি তার ইনভেস্টমেন্টের টাকা ওই কোম্পানি থেকে তুলে অন্য জায়গায় ইনভেস্টমেন্ট করবেন। স্ট্রং মনিটরিং। নাও টেল মি এগেন, এইভাবে যদি আপনার হার্ড আর্ন মানিকে মনিটর করে ইনভেস্টমেন্ট করা হয়, ইনভেস্টমেন্ট রিস্ক বাড়ে না কমে? কমে। সো ইন দিস রিগার্ড আপনি যদি লজিক্যালি ঠান্ডা মাথায় ভেবে দেখেন, অ্যান্সার এটাই পাবেন যে রিটেলের জন্য এই মিউচুয়াল ফান্ড ছাড়া কিন্তু ইনভেস্টমেন্টের কোনো জগৎ নেই। আর এই মিউচুয়াল ফান্ডে যখন আমরা ইনভেস্টমেন্ট করছি আদতে কিন্তু আমরা বেশি রিস্ক নিচ্ছি না, সামগ্রিকভাবে রিস্ক ম্যানেজ করে কম রিস্ক নিতে চাইছি বলেই আমরা মিউচুয়াল ফান্ডে আসবো। বাট আমরা মাঠের বাইরে বসে কী ভাবি?